আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিষ্যবৃন্দরা, আজকের ক্লাস আমরা আলোচনা করব নবম শ্রেণীর বিজ্ঞান এর বার্ষিক পরীক্ষা 2024 সালের স্পেশাল মডেল টেস্ট 1 নিয়ে। এটা হচ্ছে তোমাদের নমুনা প্রশ্ন, অর্থাৎ এটা আমরা 1 নম্বর নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। আরো কয়েকটা নমুনা প্রশ্ন ইনশাআল্লাহ আমরা দেখব। এই নমুনা প্রশ্নগুলো যদি তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারো, ইনশাআল্লাহ 100% তোমরা কমন পাবা। প্লাস তোমাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে তোমরা এই যে কোশ্চেনগুলো আমি দেখাচ্ছি এগুলো বাসায় প্র্যাকটিস করবা, মানে লিখে লিখে প্র্যাকটিস করবা। কারণ হচ্ছে এখানে তোমাদের অনেক বেশি লেখা লিখতে হবে পরীক্ষায়, মাত্র 3 ঘন্টার ভিতরে অনেক প্রশ্নের অ্যান্সার করতে হবে। এখন এই লেখাগুলো যদি তোমরা বাসায় প্র্যাকটিস না করো তাহলে পরীক্ষায় 3 ঘন্টার ভিতরে কখনোই শেষ করতে পারবা না। এজন্য আমি তোমাদের যেদিন যে মডেল কোশ্চেনটা দেখাই ওইগুলো বাসায় তোমরা সুন্দর করে প্র্যাকটিস করবা, মানে ঘড়ি ধরে দেখবা যে 3 ঘন্টায় তুমি এই প্রশ্নগুলো সলভ করতে পারো কি পারো না। আচ্ছা, প্রথমে হচ্ছে ক বিভাগ। ক বিভাগে থাকবে হচ্ছে এমসিকিউ এবং এক কথায় উত্তর। টোটাল মার্ক থাকবে এখানে 25 মার্ক, 25টাতে 25 মার্ক থাকবে। তো প্রথমে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন। বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ এমসিকিউ। এমসিকিউ থাকবে কয়টা? 15টি, এবং 15টাতেই অ্যান্সার করতে হবে। আর 15টিতে নাম্বার থাকবে 15 মার্ক। প্রথম প্রশ্ন, আলোর কণার ফোটনের ভর কত? আলোর কণার অর্থাৎ ফোটন এর ভর, ফোটনের কোনো ভর নাই, শূন্য। সবকটি গ্রহের গতির জন্য 3টি গাণিতিক সূত্র নির্ণয় করেন কে? নির্ণয় করেন হচ্ছে খ নাম্বার জোহান কেপলার। এই যে গ্রহ সম্পর্কিত 3টা সূত্র, এটা তোমরা যখন ইন্টারে পড়বা, ইন্টারে পদার্থবিজ্ঞানের 6ষ্ঠ অধ্যায়টা আছে জোহান কেপলারের এই যে 3টা সূত্র আর কি। নিউটনের তৃতীয় সূত্র ব্যবহৃত হয়। নিউটনের যে তৃতীয় সূত্রটা, এটা কোন কোন কাজে ব্যবহার করা হয়? এটার অ্যান্সার হবে হাঁটা কিংবা দৌড়ানোর ক্ষেত্রে। আমরা দেখি যে নিউটনের তৃতীয় সূত্র রয়েছে জেট বিমানে এবং মহাশূন্যগামী রকেটে। এটার সবগুলো অ্যান্সার হবে। কোনটি ব্যাপনের হার সবচেয়ে বেশি? কোনটি ব্যাপনের হার সবচেয়ে বেশি হবে? এখন ব্যাপনের হার সবচেয়ে বেশি হয় ওই যৌগের ক্ষেত্রে যার আণবিক ভর সবচেয়ে কম। এখানে যে যৌগগুলো দেওয়া আছে সবগুলোর আমাদের যেটা করতে হবে, প্রথমে সবগুলোর আণবিক ভর বের করতে হবে। তো এখানে যে যৌগগুলো দেওয়া আছে, যেমন দেখো প্রথমে যেটা দেওয়া আছে N2O3 দেওয়া আছে, তাই না? এরকম। তো এখানে এর আণবিক ভর কত হবে? আণবিক ভর হবে নাইট্রোজেনের পারমাণবিক ভর কত? 14। আর এখানে কয়টা নাইট্রোজেন আছে? 2টা নাইট্রোজেন আছে। আর অক্সিজেন আছে 16 গুণ, এখানে কত হবে? 3। এখন এটাকে যদি আমরা একটু হিসাব করে দেখি কত আসে এখানে আমাদের মানটা। এখানে দেখো 14 দুগুণ 28 যোগ হচ্ছে 16 গুণ 3 আছে, তাই না? তার মানে 16, এইভাবে হিসাব করবা তোমরা, 16 গুণ 3 এইভাবে হিসাব করে কত হয়? এখানে 76 আসে, 76 আসে। একটা পেলাম। তারপরে একটা নাইট্রোজেন N2O, এখানে কত হবে? N2O। তাহলে এখানে হয় 28, তাই না? এই যে N2 মানে কত? 28, তার সাথে 16 যোগ করতে হবে। এখন 28 এর সাথে যদি আমরা 16 যোগ করি, এই দেখো 28 যোগ হচ্ছে 16, তাহলে কত হয়? 44। এরপরে কোনটা আছে দেখো? C2H6 এরকম আছে, C2H6 কত? 6। এটা হচ্ছে ইথেন, তাই না? এখানে কার্বনের কত? 12 দুগুণ কত হয়? 24 হয়, মানে 2টা কার্বনের জন্য। প্লাস এখানে একটা হাইড্রোজেন আছে 1, তাহলে 6টা হাইড্রোজেনের কত হবে? 6। এখানে 12 দুগুণ হচ্ছে 24, 25, 26, 27, 28, 29, 30 হবে, 30। আর আরেকটা আছে, সেটা হচ্ছে এই যে C2H4 দেখো, C2H4 এটার ক্ষেত্রে কত হয়? কার্বনের হচ্ছে, তাহলে 12 দুগুণ 24 যোগ 4, তাহলে কত হয়? 28 হয়। আচ্ছা দেখো, সবচেয়ে কম হচ্ছে এই 28, ঠিক আছে? সবচেয়ে কম যার, তার হচ্ছে এখানে ব্যাপন হার সবচেয়ে বেশি হবে। তাহলে এটার অ্যান্সার হবে ঘ নম্বর। মোমের গলনে কোনটি পাওয়া অসম্ভব? দেখো, মোমের গলনে তাপ পাওয়া যায়, আলো পাওয়া যায়, জলীয় বাষ্প পাওয়া যায়, কিন্তু চাপ কি পাওয়া যায়? না, চাপ পাওয়া যায় না। তাহলে এই যে চাপ পাওয়া যায় না, তার মানে এটাই হবে অ্যান্সার, ঠিক আছে? অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হবে চাপ, অর্থাৎ খ নম্বর অ্যান্সার হবে, চাপ পাওয়া যায় না। তারপরে 6 নম্বর, কোন বিজ্ঞানী পারমাণবিক সংখ্যার ধারণা দেন? পারমাণবিক সংখ্যার ধারণা দেন বিজ্ঞানী হেনরি মোসলে। এটা কতটি ভিন্ন বৈশিষ্ট্যের পরীক্ষার জন্য ডাইহাইব্রিড ক্রস বলা হয়? ডাইহাইব্রিড ক্রস বলা হয় 2টি ভিন্ন বৈশিষ্ট্যের জন্য।
তাহলে এটা অ্যান্সার হবে খ। এরপরে নিচের উদ্দীপকটি পড়ো এবং 8 ও 9 নং প্রশ্ন উত্তর দিতে হবে। দেখো এখানে বড় ওয়াই ওয়াই আর আর এরকম আছে, আর এখানে ছোট ওয়াই আর ছোট আর আর এরকম আছে। প্রথম বংশধরে কি হবে? প্রথম বংশধরে যেটা হবে সেটা হচ্ছে ওয়াই, এখানে এটার সাথে এইগুলো যুক্ত হবে, ঠিক আছে? মানে বড় ছোট এরকম মিলে, মানে বড় ওয়াই ছোট ওয়াই আর ছোট আর এইরকম হবে। তো এখানে আমাদের 1 নম্বর প্রশ্ন, F1 বংশধরের জিনোটাইপ কি হবে? এই যে জিনোটাইপটা হবে এটা, বড় আই থাকবে একটা, ছোট আই একটা থাকবে, বড় আর থাকবে একটা, ছোট আর থাকবে একটা। তাহলে এটা आंसर হবে গ নাম্বার। F1 বংশধরের জিনোটাইপ ফিনোটাইপিক অনুপাত কত হবে? এখানে হবে মূলত F2 বংশধরের ফিনোটাইপিক অনুপাত, মানে এই যে নিচের যেটা, ঠিক আছে, ওখানে কত হবে? এটা হবে 9:3:3:1, এটা হবে ক নাম্বার। তারপরে বস্তুতে সঞ্চিত তাপ নির্ভর করে, দেখো সঞ্চিত তাপ কিউ সমান কত আমরা জানি, এম এস ডেল্টা টি। এখন এমটা হচ্ছে বস্তুর ভর, ঠিক আছে, তাহলে ভরের উপর নির্ভর করে। এসটা হচ্ছে আপেক্ষিক তাপ, তার মানে আপেক্ষিক তাপের উপরও কিন্তু এটা নির্ভর করে। আর এটা ডেল্টা টি মানে তাপমাত্রার উপর নির্ভর করে, তার মানে এটার অ্যান্সার তো সবগুলোই অ্যান্সার হবে ঘ নাম্বার। এরপরে 11 নম্বর, নিচের কোনটি দৈর্ঘ্য প্রসারণ সহগ ও ক্ষেত্রফল প্রসারণ সহগের মধ্যে সম্পর্ক? দেখো দৈর্ঘ্য প্রসারণ সহগ আর ক্ষেত্রফল প্রসারণকে প্রকাশ করা হয় বিটা দ্বারা, বিটা সমান 2 আলফা। দেখো বিটা আছে ক্ষেত্রফল মানে কি বলতো, দৈর্ঘ্য গুণ প্রস্থ না, এইভাবে। তো তার মানে দৈর্ঘ্য দুইটা দৈর্ঘ্য আর প্রস্থটাও তো দৈর্ঘ্যই, তাহলে এখানে একটা আলফা আছে, যোগ মনে করে এটা একটা আলফা আছে, তার মানে কত হয় 2 আলফা হয়ে যায়, এজন্য বিটা সমান 2 আলফা। আবার যদি আয়তন হতো তাহলে 3 আলফা হতো, এই জন্য। এরপরে 12 নম্বর, তাপগতিবিদ্যার জনক কে? তাপগতিবিদ্যার জনক হচ্ছে গ নাম্বার বিজ্ঞানী সাদি কার্নোট। ভূ বহিস্থ প্রক্রিয়ার মূল ধাপ কয়টি? এটার অ্যান্সার হবে 3টি। নিচের কোনটি ধনাত্মক যৌগমূলক? দেখো এখানে সালফেট, এখানে ফসফোনিয়াম আয়ন যেটা, এই যে এটা হচ্ছে ধনাত্মক। 15 নম্বর হচ্ছে একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে উপরে উঠালে এর মধ্যে কোন শক্তি জমা থাকে? যখন একটা বস্তুকে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উঠায় এর ভিতরে বিভব শক্তি জমা হয়। এরপর আমরা চলে যাচ্ছি এক কথায় উত্তর। প্রথম প্রশ্ন, এক কথায় উত্তরে কোন বিজ্ঞানীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলের এককের নামকরণ করা হয়েছে? বলের এককের নাম কি বলতো? নিউটন না? তার নিউটন বিজ্ঞানী নিউটনের নাম অনুসারে এটা করা হয়েছে। তারপরে 17 নম্বর, গতিশক্তি ও বিভব শক্তিকে একত্রে কি বলা হয়? এটাকে একত্রে বলা হয় যান্ত্রিক শক্তি বলা হয়, ঠিক আছে। 18 নম্বর, আন্তঃআণবিক দূরত্ব কোন পদার্থের সবচেয়ে বেশি? আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে বেশি থাকে আছে গ্যাসীয় পদার্থের ভিতরে, তাহলে এটা হবে গ্যাসীয় পদার্থের। তারপরে 19 নম্বর, নিরপেক্ষ পরমাণুর কোন দুটি কণিকার সংখ্যা সমান থাকে? এই যে এখানে দেখো ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা, মনে করো সোডিয়াম নিরপেক্ষ রয়েছে, এক্ষেত্রে প্রোটন সংখ্যা কত? 11, নিউট্রন সংখ্যাও 11 হবে, কিন্তু যখন আধান হবে তখন এর মান আলাদা হয়ে যাবে। 20 নম্বর, জীবের বংশানুক্রমের ধারণা প্রথম কে প্রদান করেন? বংশানুক্রমের, দেখো বলছে জীবের বংশানুক্রমের ধারণা কে সর্বপ্রথম প্রদান করেন? এটা হবে গ্রেগর জোহান মেন্ডেল। তারপর 21 নম্বর, জেনেটিক শব্দটি প্রথম কে ব্যবহার করেন? উইলিয়াম বেটসন ব্যবহার করেন। নিউক্লিক অ্যাসিডের প্রধান উপাদান কি? পেন্টোজ সুগার। 23 নম্বর, সকল পদার্থ কি দিয়ে তৈরি? অণু পরমাণু দ্বারা তৈরি। কেলভিন স্কেল তৈরির সময় পরম শূন্য তাপমাত্রাকে কি ধরা হয়? 0 ডিগ্রি ধরা হয়। জ্বলন্ত মোমবাতির গলিত মোম কিসের উদাহরণ? কঠিনী ভবনের উদাহরণ। তো আমরা এখানে এমসিকিউ এবং এক কথার উত্তর দেখে ফেললাম। এখন খ বিভাগে চলে যাব। খ বিভাগে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন। তো দেখো এই যে সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে, হ্যাঁ, তোমাদের পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 10টারই অ্যান্সার করতে হবে। 10টায় থাকবে 2 মার্ক করে, প্রত্যেকটা 2 মার্ক করে, তাহলে টোটাল হচ্ছে 20 মার্ক। এখন নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। 1 নম্বর প্রশ্ন, কাঁথা বা কম্বলকে লাঠি দিয়ে পিটিয়ে ধোলা বের করা যায় কেন? আমরা যখন কোনো কম্বলে, শীতকালে, এই যে শীতকাল আসতেছে জানুয়ারির দিকে বা ডিসেম্বর নভেম্বরের দিকে, যা এই শীতকাল, তো আমরা দেখি আমাদের কাকি বা আমাদের আম্মুরা, দাদিরা, নানিরা কি করে বলতো, কম্বল গুলো রোদে শুকায়, সেগুলো লাঠি দিয়ে পিটালে সেখান থেকে ধুলাগুলো বের হয়ে যায়। কেন ধুলাগুলো বের হয়ে যায়? কাদা বা কম্বলকে লাঠি দিয়ে পিটিয়ে ধুলা বের করা যায়। এর কারণ হলো স্থিতি জড়তা, ঠিক আছে। আচ্ছা দেখো পরীক্ষায় যখন আসবে
তোমাদের এই যে বিষয়গুলো তোমাদেরকে লেখা লাগবে না, ঠিক আছে, মানে এত বেশি লেখা লাগবে না। কারণ কি, এটা তোমার 20টা মার্ক, মানে 2টা মার্ক করে থাকবে, একটা প্রশ্ন থাকবে 2 মার্ক করে। এখন তুমি যদি এত বড় বড় করে লিখতে যাও তাহলে পরীক্ষায় তো লেখা শেষ করে পারবা না, ঠিক আছে। এই জন্য খুব সংক্ষেপে লিখবা। জড়তার সংজ্ঞা এখানে দেওয়ার দরকার নেই, এই যে এতটুকু। এই প্রথমে স্থিতি জড়তা দিবা, তারপরে মোটা কম্বল বা কাঁথায় যখন লাঠি দ্বারা আঘাত করা হয় তখন কম্বলে থাকা ধুলোবালি স্থিতি জড়তার কারণে স্থির থাকে, কিন্তু কাঁথা বা কম্বলকে লাঠির আঘাতে পূর্বের স্থান থেকে সরে যায়, ফলে কাঁথা বা কম্বল থেকে ধুলা বের হয়ে যায়। এইভাবে লিখতে হবে। এই লেখাটাই তাই বড় লেখা। প্লেন বা রকেট, দেখো প্লেন বা রকেট কিভাবে সামনের দিকে এগিয়ে যায়। তো নিউটনের তৃতীয় সূত্র অনুসারে প্লেন বা রকেট সামনের দিকে এগিয়ে যায়। প্লেনের জেট ইঞ্জিন বা রকেটের ইঞ্জিন থেকে উত্তপ্ত গ্যাস পিছন দিয়ে প্রচন্ড বেগে বের হয়ে আসে তার প্রতিক্রিয়ায় প্লেন বা রকেট সামনের দিকে এগিয়ে যায়। এরপরে ঊর্ধ্বপতন প্রক্রিয়া ব্যাখ্যা করো। তাপের প্রভাবে যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় এবং ওই বাষ্পকে শীতল করলে পুনরায় কঠিন পদার্থে পরিণত হয়, ওই প্রক্রিয়াকে ঊর্ধ্বপতন বলা হয়। অর্থাৎ কঠিন পদার্থকে তাপ দিলে কি হয় বলতো, বাষ্পীভূত পদার্থ হয়, মানে বাষ্প পরিণত হয়। আবার শীতল করলে সেটা আবার কঠিন পদার্থ হয়ে যায়। তো ন্যাপথলিনকে তাপ দিয়ে সেটি প্রথমে তরল না হয়ে সরাসরি গ্যাসীয় পদার্থে পরিণত হয়, তাই ঊর্ধ্বপতন পদার্থ। আচ্ছা, তাহলে এখানে ঊর্ধ্বপতন প্রক্রিয়া কাকে বলে? জাস্ট তুমি বলবা যে সমস্ত পদার্থকে তাপ দিলে কঠিন থেকে সরাসরি তরলে পরিণত না হয়ে একদম বাষ্প পরিণত হয় এবং আবার এই বাষ্পকে শীতল করলে পুনরায় কঠিন পদার্থে পরিণত হয়, তাকে বলা হয় ঊর্ধ্বপতন প্রক্রিয়া। ঠিক আছে, এই যে এতটুকু বললে হবে। এই যে এখান থেকে এই যে প্রথম থেকে এই পর্যন্ত এতটুকু বলার দরকার নেই, পরীক্ষা এত তো লিখে পারবা না, এই জন্য আমি বলতেছি। ঠিক আছে, আর যদি কেউ লিখে পারো তো আলহামদুলিল্লাহ। ক্রোমিয়ামের স্বাভাবিক এবং ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস করো। দেখো স্বাভাবিক আছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d5, 4s2, এরকম। এটা হচ্ছে স্বাভাবিক। স্বাভাবিক হবে এখানে হবে 4 হবে, ঠিক আছে, এখানে 4 প্রথমটা, এখানে 4টা। আর ব্যতিক্রম হবে এখানে 3d তে যদি 4টে ইলেকট্রন থাকে তাহলে এটা হচ্ছে যদি 5টা থাকে তাহলে বেশি স্থিতিশীল হয়। এজন্য 4s2 আছে না, এখান থেকে একটা ইলেকট্রন এই d তে চলে আসবে, 4s1 হয়ে যাবে আর এখানে 3d5 হয়ে যাবে। এটা হচ্ছে ব্যতিক্রম। তারপর দেখো নিউল্যান্ডের অষ্টক তত্ত্বটি উদাহরণ সহ তুলে ধরো। নিউল্যান্ডের অষ্টক সূত্রটি হলো মৌলসমূহকে যদি পারমাণবিক ভরের ছোট থেকে বড় অনুযায়ী সাজানো যায় তবে যে কোনো পর্যায়ে প্রথম একটি মৌলের ধর্ম তার অষ্টক মৌলের ধর্মের সাথে মিলে যায়। উদাহরণস্বরূপ যদি দ্বিতীয় পর্যায়ের প্রথম মৌল লিথিয়াম থেকে শুরু করি তাহলে দেখা যাচ্ছে এটি 8 নং মৌলটি সোডিয়াম, যার লিথিয়াম এর অনুরূপ বৈশিষ্ট্য। আচ্ছা, 6 নম্বর প্রশ্ন হচ্ছে কার্বন ডাই অক্সাইডের সংকেতকে C2O4 লেখা হয় না কেন? দেখো একটা বিষয়, কার্বনের যোজনী হচ্ছে 4, অক্সিজেনের যোজনী হচ্ছে 2, তো যোজনীগুলা এক্সচেঞ্জ করে, এই যোজনী এখানে চলে যায় তাহলে C2, আর এই যোজনীটা 4 এর এই যে অক্সিজেনের কাছে চলে যাবে তাহলে O4। তাহলে এই যে যৌগটা এইভাবে কেন লেখা হয় না? কেন কার্বন ডাই অক্সাইডকে আমরা কিভাবে লিখি বলতো? CO2। কেন জানো? কারণ দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, যদি আমরা ভাগ করি এটা কাটা যায়, এখানে 2 থাকে, তার জন্য এরকম হয়ে যায়। ঠিক আছে, এই যে এইভাবে 2 দ্বারা ভাগ করে নিয়ে কার্বন ডাই অক্সাইড CO2 লেখা হয়। আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। হেটারোজাইগাস জিনোটাইপ বলতে কি বোঝো? দেখো হেটারোজাইগাস জীবদেহের যদি দুটি পরস্পর পরিধর্মী অ্যালিল বা জিন উপস্থিত থেকে কোনো বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটায় তবে জিনের সেই উপস্থিতিকে হেটারোজাইগাস জিনোটাইপ বলা হয়। যেমন দেখো সংকর লম্বা প্রকাশ করার জন্য একটা বড় টি আর একটা ছোট টিকে প্রকাশ করা হয়। মানে যখন একটা মনে করো দুইটা আলাদা আলাদা, হ্যাঁ, মানে বড় বৈশিষ্ট্যটার জন্য টি আর ছোট বৈশিষ্ট্যটার জন্য হচ্ছে ছোট টি, কিন্তু এখানে বৈশিষ্ট্য হয়ে যায় লম্বা বৈশিষ্ট্য, সংকর লম্বা। তো এখানে এই বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য দেখো বড়, মানে বড়, দেখো বড় বৈশিষ্ট্যের জন্য জিনটা হচ্ছে বড় টি, তার ভিতরে ছোট টিও আছে, তার মানে কি বিপরীত বৈশিষ্ট্য না? ছোট টিটা কি? ছোট টি হচ্ছে খাটো বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন, এখানে খাটো আছে আবার লম্বা জিনও আছে, কিন্তু ধর্ম প্রকাশ করতে হচ্ছে লম্বা জিনের, তাহলে তো বোঝা যাচ্ছে বিপরীত ধর্ম বিশিষ্ট আছে। লিঙ্গ নির্ধারণে ক্রোমোজোম কিভাবে ভূমিকা পালন করে? তো খেয়াল করে এখানে লিঙ্গ নির্ধারণে ক্রোমোজোম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানবদেহে 23 জোড়া ক্রোমোজোমের ভিতরে 1 জোড়া থাকে, কি থাকে বলতো? সেক্স ক্রোমোজোম থাকে, যা লিঙ্গ নির্ধারণ করে, এক্স এবং ওয়াই থাকে। তো দেখো যে একটা পুরুষ লোকের যে ইয়ার থাকে সেক্স ক্রোমোজোম থাকে এক্স ওয়াই ধরনের, আর মহিলাদের থাকে এক্স এক্স ধরনের, এরকম। তো এখানে গ্যামেটটা কত হবে? এখানে এক্স হবে,
আর এখানে একটা ওয়াই হবে, তাই না? এই যে ওয়াই, এই যে, আর এখানে এক্স আর এক্স। যখন একটা নারীর সাথে একটা পুরুষের মিলন হবে তখন কি হবে দেখো, এই যে এখানে এই যে এখানে পুরুষের যে এক্স, এটা মহিলাদের এই এক্স এর সাথে মিলিত হতে পারে, এক্স এক্স, তখন সেটা হয়ে যাবে মেয়ে। আবার এইটার সাথে এটা মিলিত হতে পারে, তাই না? তখন এক্স এক্স এটাও কি হয়ে যাবে, মেয়ে হবে। আবার এই ওয়াই এর সাথে এই এক্স মিলিত হতে পারে, এক্স ওয়াই, তখন এটা হবে ছেলে। আবার এই যে ওয়াই এর সাথে এই এক্স মিলিত হতে পারে, তখন এটা কি হয়ে যাবে বলতো, এটাও ছেলে হবে। তাহলে বোঝা যাচ্ছে যে সন্তান ছেলে বা মেয়ের জন্য পিতাই দায়ী। এই যে পিতারই ওয়াই আছে, ওয়াই না থাকলে তো ছেলে হবে না, কিন্তু মাতা তো দায়ী না, কারণ মাতা তো এখানে ওয়াই নাই, এজন্য। ঠিক আছে, এরকম। 9 নম্বর প্রশ্ন, অবস্থান পরিবর্তন হওয়ার জন্য সুপ্ত তাপের প্রয়োজন হয় কেন? দেখো, একটা বিশেষ অবস্থায় পদার্থের অণুগুলো নিয়মিতভাবে সাজানো থাকে। তাপ প্রয়োগে অণুগুলো নিজ নিজ অবস্থান থেকে দ্রুত কাঁপতে থাকে, ফলে গতিশক্তির বৃদ্ধির কারণে তাপমাত্রা বেড়ে যায়। কিন্তু যখন পদার্থটি তার অবস্থার পরিবর্তন করতে শুরু করে তখন অণুগুলোর নিয়মিত জ্যামিতিক সজ্জা ভেঙে ফেলতে শক্তির প্রয়োজন হয়। সুপ্ত তাপই এই শক্তি সরবরাহ করে, তাই পদার্থের অবস্থার পরিবর্তন ঘটাতে সুপ্ত তাপের প্রয়োজন হয়। 10 নম্বর প্রশ্ন, মরুভূমিতে জীব বৈচিত্র্য কম কেন হয়? মরুভূমিতে জলবায়ু অত্যন্ত শুষ্ক থাকে এবং পানি অত্যন্ত দুর্লভ থাকে। ঠিক আছে, পানি শুষ্কতা মানে জলবায়ু অত্যন্ত শুষ্ক, যেখানে সেখানে কি দিন অত্যন্ত গরম থাকে, উষ্ণ থাকে, এবং রাত অত্যন্ত শীতল থাকে। তাই সেখানে বসবাসকারী প্রাণী এবং জন্মানো উদ্ভিদ অন্যান্য বৈশিষ্ট্যের হয়ে থাকে। অনন্য বৈশিষ্ট্য মানে কি, মানে একটু এক্সেপশনাল। এসব প্রাণী এবং উদ্ভিদকে টিকে থাকতে হলে বিশেষ অভিযোজনের প্রয়োজন হয়, তাই মরুভূমিতে জীববৈচিত্র্য কম হয়। তারপরে গ নাম্বার বিভাগ, গ বিভাগ, এখানে আসবে তোমাদের রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন, মানে উদ্দীপক থাকবে না। ঠিক আছে, এখানে 3টা প্রশ্ন উত্তর দিতে হবে। কয়টা প্রশ্ন আসবে বলতো? 5টা থাকবে, এখানে 3টা প্রশ্ন উত্তর দিতে হবে। তো 3টাতে মার্ক থাকবে কয়টা? 3 × 5 = 15 মার্ক থাকবে। তো প্রথম সূত্র দেখো, আর্কিমিডিসের সূত্রটি লেখো। পানিতে দুটি বস্তু রেখে দেখা গেল একটি পানিতে ভেসে রইল, অন্যটি ডুবে গেল, এর কারণ কি? দেখো, এখানে প্রথমটা আর্কিমিডিসের সূত্রটি লিখতে পারলে 1 মার্ক, আর বাকিটুকু অ্যান্সার করলে 4 মার্ক, মোট 5 মার্ক। কোন বস্তুকে স্থির, তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ ডোবালে বা নিমজ্জিত করলে বস্তু কিছু ওজন হারায়। এই হারানো ওজন বস্তু দ্বারা অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান। ঠিক আছে, খেয়াল করো, এখানে মনে করো একটা পাত্র আছে, হ্যাঁ, এই পাত্রের ভিতরে মনে করো এই পর্যন্ত একদম কানায় কানায় পূর্ণ পানি রাখলাম। এখন তুমি এর ভিতরে একটা কলম রাখবা বা যে কোনো একটা বস্তু রাখলাম, বস্তু রাখলে তো এই বস্তুর একটা নিজস্ব ওজন আছে। ওই ওজনের কথা এখানে বলা হয় না, বলা হচ্ছে যে যখন এটা আমরা পানির ভিতরে এটাকে ছেড়ে দেব। দেখো, তুমি আজকেই মনে করো একটা পরীক্ষা করতে পারো, যে জিনিসটাকে তুমি পানির উপরে উঁচু করতে পারো না, পানির ভিতরে নিয়ে যাও, দেখো যে এই বস্তুকে সহজেই উঁচু করতে পারবা। কারণ কি, পানির ভিতরে ওই বস্তুটা ওজন হারিয়ে ফেলে। মনে করো এই যে বস্তুটা পানির ভিতর, পানির বাইরে ওজন আছে মনে করো W1, মানে কিসের, কিন্তু এর ভিতরে নিয়ে যাবা, দেখবা যে ওজনটা কমে যাচ্ছে, মনে করো W2 হয়ে গেল। কতটুকু ওজন হারিয়ে ফেললো? এই যে W1 থেকে W2 বিয়োগ করে দিলাম, এতটুকু ওজন সে হারিয়ে ফেলবে। এই যে হারানো যে ওজনটা, ঠিক আছে, ওই ওজনটা হবে এখান থেকে। দেখো, এখানে একটা বস্তুকে যদি ছাড়ি, এখান থেকে তরল পদার্থগুলো বের হয়ে যাবে না, একদম কানায় কোনায় রাখলে, ওই যে তরল পদার্থের যে ওজনটা, ওই ওজনের সমান হবে এই বস্তুর হারানো ওজন। এটা হচ্ছে আর্কিমিডিসের সূত্র। এখন কোন বস্তুর ভাসা বা ডোবার কারণ হলো 3টা। একটা হচ্ছে এরকম যে কোন বস্তুর ওজন তরলের প্লাবতার চেয়ে যদি বেশি হয় তাহলে বস্তু কি হবে, বস্তু তরলে ডুবে যাবে। আর যদি কোনো বস্তুর ওজন, অর্থাৎ বস্তুর ওজন তরলের প্লাবতার যদি সমান হয় তাহলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। আর যদি বস্তুর ওজন তরলের প্লাবতার চেয়ে যদি কম হয় তাহলে বস্তুটি তরলে আংশিক নিমজ্জিত অবস্থায় ভেসে যাবে। ঠিক আছে, এর হচ্ছে অবস্থা। তো এতটুকু লিখলেই হবে। আবার তুমি চাইলে ঘনত্ব দিয়েও ব্যাখ্যা করতে পারো। 2 নম্বর প্রশ্ন, নিঃসরণ এবং ব্যাপন দুটি ভিন্ন প্রক্রিয়া কেন? কারণ কি, নিঃসরণ এবং ব্যাপন দুটি ভিন্ন প্রক্রিয়া। ব্যাপন হলো সাধারণ বায়ুমণ্ডলীয় চাপে অণুসমূহের স্বতঃস্ফূর্ত মন্থর প্রক্রিয়া, মানে ধীর প্রক্রিয়া, মানে এটা ব্যাপন প্রক্রিয়াটা নিজে নিজে ঘটে, ধীরে ধীরে প্রক্রিয়া, একা একা ঘটে। অন্যদিকে নিঃসরণ হলো অধিক চাপের প্রভাবে গ্যাসীয় দ্রুত প্রক্রিয়া, মানে
নিঃসরণটা হচ্ছে চাপ দিয়ে বের করতে হয়। আমরা যেমন বডি স্প্রে চাপ দিই সেখান থেকে স্প্রেটা বের করি, এটা হচ্ছে ব্যাপন নিঃসরণ প্রক্রিয়া। আবার ব্যাপনের বেলায় আধারের ভিতরে এবং বাইরে চাপ একই থাকে, কিন্তু অন্যদিকে নিঃসরণের বেলায় আধারের ভেতরের অধিক চাপ থাকে, বাইরে কম চাপ বা ভ্যাকুয়াম অবস্থায় থাকে। এ কারণেই বলা যায় নিঃসরণ ও ব্যাপন দুটি ভিন্ন প্রক্রিয়া। হাইড্রোজেন এবং অ্যামোনিয়া নিঃস্ত্রী গ্যাস দুটির ব্যাপনের তুলনা করতে হবে। দেখো ব্যাপনের তুলনা তোমরা এভাবে করবে, এত কিছু লেখার দরকার নেই, জাস্ট এখান থেকে লেখা শুরু করবা। হাইড্রোজেনের আণবিক ভর বের করবা, কত হচ্ছে এখানে 2, আর অ্যামোনিয়া নিঃস্ত্রী এর কত হচ্ছে 17 হলো। এখন যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি হবে। হাইড্রোজেনের এখানে আণবিক ভর কম, তাই এর ব্যাপন হার বেশি। এতটুকু লিখলেই হবে, আর কোনো এত কিছু লেখার দরকার নেই। তারপর দেখো এখানে পরমাণু সামগ্রিকভাবে চার্জ শূন্য কেন ব্যাখ্যা করো। দেখো পরমাণু সামগ্রিকভাবে চার্জ শূন্য কারণ পরমাণু কেন্দ্রে নিউক্লিয়াসে ধনাত্মক চার্জযুক্ত যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলো ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে পরমাণুতে অবস্থান করে। এই ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ পরস্পরকে প্রশম করে দেয়, মানে ভ্যানিশ করে দেয়, এজন্য চার্জ শূন্য হয়ে যায়। এ এবং বি চিত্রদ্বয়ের মধ্যে কোনটি অধিকতর গ্রহণযোগ্য যুক্তি সহ ব্যাখ্যা করো। এ হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল আর বি হচ্ছে বোরের পরমাণু মডেল। তো এই দুইটার ভিতরে রাদারফোর্ডের পরমাণু মডেলের চেয়ে নিলস বোরের পরমাণু মডেল অধিকতর গ্রহণযোগ্য। কেন? কারণ দেখো রাদারফোর্ডের পরমাণু মডেলে বলা হয়েছে সৌরজগতের সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলোর ন্যায় নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে, কিন্তু নিউক্লিয়াসকে কেন্দ্র করে কিভাবে ঘুরে সে সম্পর্কে রাদারফোর্ড কোনো মডেলে কিছু বলা হয়নি। আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে এই মডেলে কোনো ধারণা দেওয়া হয় নাই, ধারণা দেওয়া হয়েছে বোরের পরমাণু মডেলে। রাদারফোর্ডের পরমাণু মডেল হাইড্রোজেন বা অন্য কোনো মৌলের ক্ষেত্রে বর্ণালী কেন সৃষ্টি হয় এটা ব্যাখ্যা করতে পারেনি, কিন্তু বোর পরমাণু মডেল সেটা পেরেছে, এজন্য বোরের পরমাণু মডেল অধিকতর গ্রহণযোগ্য। তারপর 4 নম্বর প্রশ্ন, বংশগতির একক কি? এককটি কিভাবে জীবের বৈশিষ্ট্য প্রকাশে মুখ্য ভূমিকা পালন করে? এখন বংশগতির একক হলো জিন। সক্রিয় জিন নিজস্ব নিউক্লিওটাইড সংখ্যা ও সজ্জারীতি অনুযায়ী মানে ট্রান্সক্রিপশন পদ্ধতিতে mRNA সংশ্লেষণ করে বা সংশ্লেষ করে। এর ফলে জিনের জেনেটিক সংকেত mRNA তে স্থানান্তরিত হয়। mRNA এর জেনেটিক সংকেত অনুযায়ী রাইবোজোমে rRNA এবং tRNA এর সহায়তায় একের পর এক অ্যামাইনো অ্যাসিড অনুযুক্ত হয়ে দীর্ঘ পলিপেপটাইড শৃঙ্খল তৈরি করে, যা পরবর্তী পর্যায়ে নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষণে কি করে? অংশগ্রহণ করে। এই প্রোটিন সংশ্লেষের মাধ্যমে জীবদেহে একটা বিশেষ বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে। এভাবে জেনেটিক সংকেত প্রেরণের মাধ্যমে জিন জীবের সমস্ত বৈশিষ্ট্যগুলোকে নিয়ন্ত্রণ করে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে তাপমাত্রা কি? সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল উভয় ভিন্ন ভিন্ন হলেও একই পরিমাণ তাপকে নির্দেশ করে। কেন? দেখো তাপমাত্রা কি? তাপমাত্রা হচ্ছে উষ্ণতা বস্তুর গ্যাসীয় অবস্থা বোঝায়, যা নির্ধারণ করে বস্তুটি অন্য বস্তুর তাপ নেবে নাকি দেবে, একে তাপমাত্রা বলা হয়। দেখো একটা বস্তুকে যদি তুমি আরেকটা বস্তুতে কি করো বলতো, মিশাও বা সংস্পর্শে আনো, তাহলে একটা বস্তু তাপ হারিয়ে ফেলে আর একটা বস্তু তাপ গ্রহণ করবে। এই জিনিসটা যে বৈশিষ্ট্যের উপরে নির্ভর করে হয় ওকে বলা হয় তাপমাত্রা। তো সেলসিয়াস স্কেলের দেখো, সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত? 0 ডিগ্রি। নিম্ন স্থিরাঙ্ক কাকে বলা হয়? যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলতে শুরু করে তাকে নিম্ন স্থিরাঙ্ক বলা হয়। তো এখানে সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি ঊর্ধ্ব স্থিরাঙ্ক, মানে ঊর্ধ্ব স্থিরাঙ্ক কাকে বলা হয়? যে তাপমাত্রায় পানি কি করে? বাষ্পীভূত হতে শুরু করে ধরা হয়, ঠিক আছে। আর মধ্যবর্তী ব্যবধান সমান 100 ভাগকে প্রতিটি ভাগকে 1 ডিগ্রি সেলসিয়াস ধরা হয়। অন্যদিকে ফারেনহাইট স্কেলে নিম্ন স্থিরাঙ্ক 32, ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 212। এখানে মোট 180টা ভাগ আছে এবং প্রত্যেক এক ভাগকে 1 ডিগ্রি ফারেনহাইট ধরা হয়। সেলসিয়াস স্কেলে যদি কোনো তাপমাত্রাকে 0 সেলসিয়াস ধরা হয় তবে ফারেনহাইট স্কেলে সেই একই পরিমাণ তাপমাত্রাকে 32 ডিগ্রি ফারেনহাইট ধরা হয়। আবার যেহেতু সেলসিয়াস স্কেলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 এবং ফারেনহাইট স্কেলে 212, সেহেতু সেলসিয়াস স্কেলে 100 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট স্কেলে 212 ফারেনহাইট দেখাবে। দুটোর মধ্যে সেলসিয়াস তুলনায় ফারেনহাইট স্কেল তাপমাত্রার পরিমাপের কি করে বলতো অধিক সূক্ষ্ম হয়। এরপরে আমরা ঘ বিভাগে চলে যাব। ঘ বিভাগে রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপট নির্ভর, মানে যেগুলার হচ্ছে উদ্দীপক দেওয়া থাকবে। এখানে আমাদের প্রশ্ন অ্যান্সার করতে হবে 5টাতে মার্ক থাকবে হচ্ছে একটা 8 মার্ক, 5 একটা 40 মার্ক থাকবে। তাহলে দেখছো কত বেশি মার্ক থাকবে এখানে।
এরপরে এখানে দেখো 1 নম্বর প্রশ্ন আছে 2 মিটার পার সেকেন্ড আদিবেগে গতিশীল 250 কেজি ভরের একটা বাসের 25 সেকেন্ড পরে ভরবেগের পরিবর্তন এত কিলোমিটার পার সেকেন্ড হলো। ওই মুহূর্তে ব্রেক চাপলে বাসটির 500 মিটার দূরত্ব অতিক্রম করতে 25 সেকেন্ড সময় লাগে। এখন ক নাম্বার উল্লেখিত গতিশীল বাসটির ত্বরণ নির্ণয় করতে। এখন দেখো এখানে বাসের ভর দেওয়া আছে কত 250। দেখো বাসের ভর হচ্ছে 250, এটা দেওয়া আছে, এবং ভরবেগের পরিবর্তন mv - mu, এটার মান কত দেওয়া আছে, এই যে ভরবেগের পরিবর্তন দেওয়া আছে 7500, এটা লিখলাম। আর এখানে সময় লাগবে কত 25 সেকেন্ড, এই দেখো 25 সেকেন্ড সময় কিন্তু দেওয়া আছে। তারপরে বাসটির ত্বরণ নির্ণয় করতে হবে এর মান। তো আমরা এখন প্রযুক্ত বল যদি f হয়, f সমান কত হবে mv - mu/t। তো এখানে mv - mu এটার মান এত, আর t এর মান হচ্ছে 25, ভাগ করলে কত হয়, এখানে হবে হচ্ছে 300 নিউটন। এখন আবার আমরা জানি f সমান কত ma, f সমান ma, তাহলে m এর সমান কত f হয়, তাহলে এখান থেকে a কত হবে f/m। f এর মান এই যে এখানে বের করলাম কত 300, আর m এর মান তো দেওয়া আছে 250, কাটাকাটি করলে কত হয় 1.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। মানে উল্লেখিত গতিশীল বাসটির ত্বরণ হবে 1.2 মিটার পার সেকেন্ড। এরপরে খ নাম্বার ব্রেক চাপার মুহূর্তে বাসটির গতিশক্তি ও উক্ত দূরত্ব অতিক্রম করার মুহূর্তের গতিশক্তির মান সমান হবে কিনা তা গাণিতিকভাবে বিশ্লেষণ করে বের করতে হবে। দেখো এখানে বাসের ভর তো দেওয়া আছে 250, এখানে আদিবেগ কত ছিল 2 মিটার পার সেকেন্ড, ওই দেখো 2 মিটার পার সেকেন্ড দেওয়া, ঠিক আছে। এখানে সময় কত 25 সেকেন্ড, ত্বরণ কত 1.2 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা আমরা ক থেকে পেয়েছি। এখন 25 সেকেন্ড পরে শেষ বেগ v হলে v সমান কত হবে u + at। এখন ইউ এর মান এ এবং টি এর মান বসিয়ে দিলাম 32 মিটার পার সেকেন্ড। এখন ব্রেক চাপার মুহূর্তের গতিশক্তি কত হবে, তো গতিশক্তি সূত্র আমরা কি জানি 1/2 mv²। তাহলে এখানে দেখো 1/2 m এর মান এবং v স্কয়ারের মান এখানে বসিয়ে দিলাম, এত হলো। আবার ব্রেক চাপার পরে যদি সময় t1, তো এখানে বলছে ব্রেক চাপার পরে থামতে কত সময় লাগে, এই যে 25 সেকেন্ড সময় লাগে, তাই না, এরকম। তাহলে এখানে অতিক্রান্ত দূরত্ব কত s1, s1 সমান কত, এই যে 500 মিটার, আদিবেগ কত ছিল 32, এই যে এইটা কোথায় পেলাম 32টা হচ্ছে এই যে এই 32 এর কথা বলেছে, ঠিক আছে। এখন শেষ বেগ যদি v1 হয়, তাহলে আমরা জানি s1 সমান কত v যোগ v1/2, মানে s আদিবেগ যোগ শেষ বেগ বাই 2 * t1। এখানে দেখো আমরা v1 এর মান বের করব। তো v1 এর মানটা আমরা কিভাবে বের করব একটু দেখো, এখানে একটু খেয়াল করো। এই দেখো s1 সমান কত আছে, যেটা দেওয়া আছে ওই যে t1 এর সাথে এগুলো গুণ করে দেব, v t1 যোগ v1 t1 ভাগ হচ্ছে 2। এখন এখান থেকে আমরা যদি v t1 যোগ v1 t1 সমান হচ্ছে 2s1 এরকম, তাহলে এখান থেকে আমরা কিসের মান বের করব বলতো, v1 এর মান বের করব। তাহলে এখানে v1 t1 সমান কত হচ্ছে 2s1 - v t1। অতএব এখান থেকে v1 সমান কত হবে 2s1 - v t1 ভাগ হচ্ছে কত t1, এই যে এটা, ওকে। তাহলে এটা এই যে এই সূত্রটা পেলাম, এই যে সূত্রটা আমরা দেখতেছিলাম, মানে মানগুলো বসায় দেবো, এই যে এটা মানগুলো বসায় দিলে কত হয়। আরেকটা কাজ করা হয়েছে, এখানে এসে 2s1 আর t1 রাখা হয়েছে, আর এই পাশে v রাখা হয়েছে, এটাই কাটা যায় এই জন্য, ঠিক আছে। এখানে মান বসাচ্ছে, মান বসালে কত হবে 8 হবে। তাহলে গতিশক্তি কত হবে, উক্ত দূরত্ব অতিক্রম করার মুহূর্তে গতিশক্তি কত হবে t2 সমান কত 1/2 mv1², লাস্টে তাহলে 1/2 এখানে m এর মান v1 এর স্কয়ার, এই যে এত হলো, তার সমান না। অর্থাৎ ব্রেক চাপার মুহূর্তে বাসটির গতিশক্তি এবং উক্ত দূরত্ব অতিক্রম করার মুহূর্তে গতিশক্তি মান সমান হবে না, আলাদা আলাদা হবে। এরপরে 2 নম্বর প্রশ্ন, একটা গ্রহ যার ভর পৃথিবীর ভরের 1/4, পৃথিবীর ভর যা হবে তার 4 ভাগের 1 ভাগ, এর ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 1/3। তো পৃথিবীর ভর যদি এত এবং ব্যাসার্ধ যদি এত মিটার হয় এবং মহাকর্ষীয় ধ্রুবক মানে জির মান যদি এত হয়, ক নাম্বার পৃথিবীর পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করতে হবে, জির মান। এখানে পৃথিবীর ভর কত, দেখো এখানে পৃথিবীর ভর তো এত আছে এবং পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে এত, আর মহাকর্ষীয় ধ্রুবক জির মান আছে এত। এখন আমাদের জির মান বের করতে হবে, জি সমান কত হবে gm/r²। এখন পৃথিবীর ভরের মান এটা বসিয়ে দিলাম, ঠিক আছে। তোমরা এককগুলো বসাবো না, লাস্টে এখানে কিছুই বসানো লাগবে না, ঠিক আছে। লাস্টে এখানে তোমরা ms−2 দিয়ে দিবা, তাতেই হয়ে যাবে। এখানে m এর মান বসালাম, জি এর মান বসালাম, আর r এর মান বসায় স্কয়ার করে দিলাম। এখন হিসাব করব কত হয়, দেখো উপরে কত আছে, উপরে আছে 6.67 10⁻⁻11, এটাকে গুণ করতে হবে
এম এর মান দ্বারা। এম এর মান কত, এই যে এটা 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ভাগ, এটাকে ভাগ করতে হবে কত দ্বারা, 6.4 10 টু দি পাওয়ার কত 6 দ্বারা, এই যে ভাগ করে দিলাম। আবার স্কয়ার করতে হবে, আবার ওখানে 2 আছে তাই না, স্কয়ার করতে হবে, এই যে স্কয়ার করলাম, কত আসে মানটা, এই দেখো 9.77 এত মিটার পার সেকেন্ড স্কয়ার। অতএব পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান 9.77 মিটার স্কয়ার। 4 নম্বর প্রশ্ন হচ্ছে দৃশ্যপটে ক গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের সাথে পৃথিবীর অভিকর্ষ ত্বরণের তুলনা করতে হবে। ঠিক আছে, এখন দেখো ক হতে পায় ভূপৃষ্ঠে পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান, এটা তো আমরা বের করেছিলাম। এখন ওই গ্রহের ক্ষেত্রে ওই গ্রহের ভর কত, পৃথিবীর ভর যা তার 1/4 অংশ, তাহলে এখানে 4 দিয়ে ভাগ করে দিলাম, 4 দিয়ে ভাগ করলে 1.5 10 টু দি পাওয়ার 24 আসে। আর ওই গ্রহের ভর পৃথিবীর ভরের কত, 1/3 অংশ, তার মানে পৃথিবীর ব্যাসার্ধ, ব্যাসার্ধ আর কি, এটাকে 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে। ঠিক আছে, মহাকর্ষ ধ্রুবক জির মান হচ্ছে এটা, আর ক গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জির মান হচ্ছে এত। তো আমরা একটা সূত্র জানি, আমরা কি সূত্র জানি, জি দার সমান মানে জি সমান জিএম বাই আর স্কয়ার। এখন এখানে জির মান বসিয়ে দিলাম, একক গুলো বসানো দরকার নেই। ঠিক আছে, এই যে এইগুলো একটাও লাস্টে জাস্ট এম এস ইনভার্স 2 লিখে দিলে হতো। আর এটা কি এম এর মান, নিচে কি বলতো আর এর মান, আর এর মানকে স্কয়ার করব। এখন এই মানটা যে হিসাব করব, হিসাব করলে হয় এখানে 22.05 এত এম এস ইনভার্স 2। এখন এই যে এই মানটাকে এখানে বসা দিলাম, আর পৃথিবীর পৃষ্ঠে যে মানটা এটা পেয়েছিলাম, কাটাকাটি করব, ভাগ করলে কত হয় 2.257। তো এখানে জি এর সমান তাহলে কত হয় 2.257 গুণ হচ্ছে জি, অর্থাৎ ক গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের 2.257 গুণ হবে, এত গুণ হবে। ঠিক আছে, এরকম। এরপরে 3 নম্বর প্রশ্ন, দেখো নিচের চিত্রদ্বয় লক্ষ্য করে এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে এই যে প্রথম এক্স যে চিত্রটা, এটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল, এটা হচ্ছে বোরের পরমাণু মডেল। ঠিক আছে, এখানে এইচ এর মান, প্লাঙ্কের ধ্রুবক হচ্ছে এইচ এর মান দেওয়া আছে। এখন প্রশ্নটা হচ্ছে ওয়াই যে মডেলটা আছে, ওয়াই এই মডেলের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনের বেগ নির্ণয় করতে হবে। সর্বশেষ স্তর তো 2 দেখতেই পাচ্ছি, তো ওখানে আমাদেরকে কি নির্ণয় করতে হবে, বেগ নির্ণয় করতে হবে। তো দেখো বেগ নির্ণয় করার যে সূত্র, ভি সমান এনএইচ বাই এম আর, মানে এম আর ইন্টু 2 পাই এরকম হবে, বুঝো নাই? ভি সমান কত হবে, এনএইচ ভাগ হচ্ছে 2 পাই আর এম, 2 পাই আর এম। এবার তো বুঝছো না? এখন দেখো এখানে এনটা কত, এন এর মান তো 2 দেওয়া আছে, ওখানে 2 কই দেওয়া আছে, এই দেখো 2 দেওয়া আছে, এই যে এই 2 দেওয়া আছে। এখন এইচ এর মান, প্লাঙ্কের ধ্রুবক, এটা না দেওয়া থাকলেও মুখস্থ করা লাগতো, এই যে এই মানটা এত দেওয়া আছে, তো এখানে লিখলাম। এবং ব্যাসার্ধ আর এর মান কত, 3.6 10 টু দি পাওয়ার -10 মিটার, 3.6 10 টু দি পাওয়ার, এটা কিন্তু আমাদের মুখস্থ করা লাগবে। হ্যাঁ, এই মানটা, মানে মান তো দিয়ে দি নাই, মান যদি না দিয়ে থাকে, তাহলে এই মানটা যদি তোমার না জানা থাকে, তাহলে জাস্ট তুমি এখানে আর বসাই দিবা, আর এর মান কিছু দেওয়া লাগবে না। ঠিক আছে, যদি মনে না থাকে, আর যদি মনে থাকে তো মাশাআল্লাহ এটাই দিয়ে দিও, 3.6 10 টু দি পাওয়ার -10 মিটার। ইলেকট্রনের ভর কত, এত। ঠিক আছে, এত। এবং কৌণিক ভরবেগ কত, আমরা জানি কৌণিক ভরবেগ mvr সমান nh/2 পাই। আসলে এইখানে এই ব্যাসার্ধটা দিয়ে দেওয়া উচিত ছিল, তোমরা তো মনে রাখা সম্ভব নয়। এই প্রশ্নটা যখন টিচাররা করবে, গাইড দেখে দেখে আমাদের টিচাররা এই প্রশ্নটা হুবহু উঠাই দেবে। ঠিক আছে, স্কুলের পরীক্ষায়, কারণ তারা এই জিনিসটা তারা খেয়ালও করে না যে এটা অ্যান্সারটা করার সবকিছু ঠিকঠাক আছে কিনা। বেশিরভাগ টিচার এটা করে হুবহু এটা উঠাই দেয়, তখন একটু ভাবেও না যে এটা আসলে কিরকম, হয়তো বা গাইড ভুল করেছে বা এরকম কিছু একটা। হ্যাঁ, তো কিন্তু স্যাররা এরকম ভুল করে। তো এখানে ভি সমান কত, এনএইচ, এন এর মান 2, এইচ এর মান এটা 2 পাই। দেখো 2 এই পায়ের মান, আর এর মান কত, এই যে এটা বসিয়ে দিলাম, আর এম এর মান কত, এত। এখন এইগুলোকে আমরা হিসাব করব ক্যালকুলেটর দিয়ে, হিসাব করব। দেখো এখানে কত আছে, অনেক বড় ক্যালকুলেটর হিসাব, তাই না? তো ভালো করে হিসাব করতে হবে। এখানে উপরে যেটা আছে কত, 2 গুণ 6.626 10 টু দি পাওয়ার -34 ভাগ, এই যে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ভাগ হচ্ছে এই যে 9.11 10 টু দি পাওয়ার -31 গুণ এখানে 3.6
10⁻−10 মাইনাস কত 10 গুণ হচ্ছে 2 × 3.1416 ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এই যে মানটা আছে এত। এখন এটাকে যদি সায়েন্টিফিক মোডে নিতে চাই তাহলে এভাবে নিতে হবে, ঠিক আছে। 6.43 10⁵ মিটার পার সেকেন্ড, এটাই হচ্ছে আনসার। ঘ নাম্বার প্রশ্ন মানে খ নাম্বার প্রশ্নটা হচ্ছে যে ওই উদ্দীপকে মানে এই যে উদ্দীপকটা দেখলাম, হ্যাঁ, এই উদ্দীপকের ভিতরে কোন মডেলটা অধিকতর গ্রহণযোগ্য। তো এখানে এক্স মৌলটি দৃশ্যপটের এক্স মৌলটি হচ্ছে মডেলটি হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল এবং ওয়াই হচ্ছে নিলস বোরের পরমাণু মডেল। উক্ত মডেলের মধ্যে বোরের যে পরমাণু মডেল অধিকতর গ্রহণযোগ্য। কেন? কারণ এই ব্যাখ্যাগুলো করবা যে রাদারফোর্ড পরমাণু মডেল অনুসারে সৌরজগতের সূর্যকে কেন্দ্র করে গ্রহ উপগ্রহ যেমন ঘোরে। আচ্ছা, এখানে এত কিছু লেখার দরকার নেই, এই যে এতটুকু লেখার দরকার নেই। ইলেকট্রনের শক্তিস্তরের আকার সম্পর্কে কোনো ধারণা হয়নি, এতটুকু লিখলেই হবে, এতটুকু লেখার দরকার নেই, বুঝছো? এতটুকু লিখবা। তারপরে রাদারফোর্ডের পরমাণু মডেলে পরমাণু শক্তি শোষণ করলে তা বা বিকিরণ করলে পরমাণু গঠনে কি ধরনের পরিবর্তন ঘটে সে কথা বলা হয়নি, কিন্তু বোর পরমাণু মডেলে বলা হয়েছে, এতটুকু লিখলে হবে। আচ্ছা, এরপরে রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে কোন মৌলের পরমাণু বর্ণালী ব্যাখ্যা করতে পারে না, কিন্তু বোরের পরমাণুটা ব্যাখ্যা করতে পারে। জাস্ট এতটুকু লিখে বলবো যে এক্স মৌলটা তথা রাদারফোর্ডের পরমাণু মডেলের তুলনায় ওয়াই মৌলের তথা বোরের পরমাণু মডেল অধিকতর উন্নত তথা উপযোগী। তারপরে 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন আছে ঐশী ও মিথিলা নবম শ্রেণীর শিক্ষার্থী। শ্রেণী শিক্ষকের নির্দেশনায় ঐশী X24 মৌলটির এবং মিথিলা Y19 মৌলের পরমাণু গঠন প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করলো। 1 নম্বর প্রশ্ন, উল্লেখিত মৌলদ্বয় দ্বারা কি যৌগ গঠন সম্ভব? গঠন সম্ভব হলে এর গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করতে হবে। দেখো এখানে উদ্দীপকে ঐশীর মৌলটি হলো ম্যাগনেসিয়াম। কেন বলতো? কারণ এর পারমাণবিক ভর দেওয়া আছে 24, আর পারমাণবিক ভর 24 হলে এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 12। মিথিলার মৌলটি ক্লোরিন, যার পারমাণবিক ভর হচ্ছে 19 এবং পারমাণবিক সংখ্যা হচ্ছে 9। তো এখানে আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি, দেখো ম্যাগনেসিয়াম ইলেকট্রন বিন্যাস করলে এই যে লাস্ট শেষ কক্ষপথে 3s2 হবে, আর এই ফ্লোরিন এটা আছে 2p5 হবে। এখন এই যে ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে 2টা ইলেকট্রন আছে আর ফ্লোরিনে আছে 7টা, তো 7টা ইলেকট্রন এরা চাইবে এদের শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন রাখতে। 8টা ইলেকট্রন রাখতে হলে এদের আরেকটা ইলেকট্রন নিতে হবে, আর একটা ইলেকট্রনের প্রয়োজন, তাই না? এখানে একটা ইলেকট্রনের প্রয়োজন। এখন যেটা হবে, ফ্লোরিন পরমাণুকে দান করে ইলেকট্রনে যে মানে ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে যে 2টা ইলেকট্রন আছে তাই ফ্লোরিনকে দান করে দেবে। দান করে দিলে এই যে 3s 0 হয়ে যাবে, মানে ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন কি করবে? দান করে দেবে। দান করে দিলে কি হবে? ম্যাগনেসিয়াম 2+ এ পরিণত হবে। এখন একটা ফ্লোরিন কয়টা ইলেকট্রন গ্রহণ করে? একটা ইলেকট্রন গ্রহণ করে Fe- এ পরিণত হয়, কিন্তু এখানে ত্যাগ করেছে তো 2টা, তার জন্য 2টা ফ্লোরিন লাগবে। 2টা ফ্লোরিন 2টা ইলেকট্রন ত্যাগ করে 2F- হয়ে যায়। এখন এটাকে যদি আমি যোগ করি, এটা কাটা যায়, তাহলে এখানে ম্যাগনেসিয়াম যোগ ক্লোরিন সমান এখানে কত হবে? Mg2+ আর যোগ 2F- এরকম হয়। তাহলে এভাবে যৌগ গঠন করে Mg এখানে হবে F2। এই যে এভাবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড যৌগটি গঠন করে। এখন ঐশী না মিথিলা কার মৌলের আয়নীকরণ শক্তির মান বেশি বিশ্লেষণ করতে হবে। দেখো এখানে আর চিত্রটা অঙ্কন করে দেবে, যে এই চিত্রটা। ফ্লোরিন কি করলো? এই যে ম্যাগনেসিয়াম থেকে একটা ইলেকট্রন এই ফ্লোরিন গ্রহণ করলো, আবার এই ফ্লোরিনে একটা ম্যাগনেসিয়াম গ্রহণ করে তাদের অবস্থা এটা মাইনাস হয়ে গেল, এটা +2+ আর এটা মাইনাস। এখন ক হতে পায় মৌলটির ঐশীর মৌলটা হচ্ছে ম্যাগনেসিয়াম আর মিথিলার হচ্ছে ফ্লোরিন। এখন এই দুইটার মধ্যে জানা আছে যে আয়নীকরণ শক্তি একটু পর্যায়ে, এত কিছু লেখার দরকার নেই, বুঝছো? এত অনেক বেশি লেখা। তো জাস্ট এই যে এখান থেকে লিখবা, যে কোনো পর্যায়ে যতই ডান দিকে যাওয়া যায়, অর্থাৎ পারমাণবিক সংখ্যা যতই বাড়ে আয়নীকরণ শক্তির মান ততই বাড়ে, কারণ পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কেন্দ্রের সাথে সর্ববস্তু ইলেকট্রনের আকর্ষণ বেড়ে যায়। এর জন্য এরকম হয়, যার ফলে বহিস্থ একটি ইলেকট্রন অপসারণ করলে বেশি শক্তির প্রয়োজন হয়, অর্থাৎ আয়নীকরণ শক্তির মান বেশি হবে। আবার একই গ্রুপের উপর থেকে নিচের দিকে আয়নীকরণ শক্তির মান কি হবে? হ্রাস পাবে। এখানে দেখো ম্যাগনেসিয়ামের যে ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, তাহলে এখানে কি পেয়েছিলাম? 1s2 2s2 2p6 3s2 এটা। আবার ফ্লোরিনের যদি ইলেকট্রন বিন্যাস করি, ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস কত ছিল?
এই যে 1:2, 2:2, 2:5 এরকম ছিল। তো দেখো এখানে এই দুটোর মধ্যে এর পর্যায় হচ্ছে 3 আর এর পর্যায় হচ্ছে 2। যার পর্যায় কম তার আকার কম, আর যার আকার বেশি তার আয়নীকরণ শক্তির মান বেশি। এখানে ক্লোরিনের আয়নীকরণ শক্তির মান বেশি হবে। এটাই প্রশ্ন, যে কার আয়নীকরণ শক্তি ক্লোরিনের বেশি হবে। কারণ এর আকার কম, আর আকার কম হলে সর্বশক্তি স্তর থেকে সহজে একটা ইলেকট্রন নিয়ে যাওয়া যায় না। তার জন্য কি করতে হয়, বেশি শক্তির প্রয়োজন হয়। ঠিক আছে, এই জন্য। আচ্ছা, এরপরে পরের প্রশ্ন চলে যাচ্ছে। পরের প্রশ্নটি হচ্ছে 6 নাম্বার। আনিকা দেখতে তার মায়ের সাথে সাদৃশ্যপূর্ণ হলেও তার চোখের এবং চামড়ার রং তার পিতার সাথে হুবহু মিলে যায়। অপরদিকে তার ছোট ভাই আকিবের ত্বকের বর্ণ তার মায়ের সাথে সাদৃশ্যপূর্ণ হলেও তার চুল পিতার মতো কোঁকড়ানো। ক নম্বর। আনিকা এবং আকিবের পিতা মাতা থেকে বৈশিষ্ট্য নিজেদের মধ্যে স্থানান্তরের বিষয় ব্যাখ্যা করো। এখানে দেখো, প্রেক্ষাপটে আলোচিত এক সূত্রের বংশগত সূত্রটির নাম হলো আরএনএ। আরএনএ প্রধানত 3 প্রকার: রাইবোজোমাল আরএনএ, বার্তাবহ আরএনএ এবং পরিবাহক আরএনএ। এটা এখন প্রেক্ষাপটে একক সূত্রের কয় ভাগে ভাগ করা যায়, এই যে কয় ভাগে ভাগ করা যায়। তারপরে প্রেক্ষাপটে উল্লেখিত একক সূত্রের বংশগত বস্তুটির গঠন বর্ণনা করো। গঠন বর্ণনা করতে হবে। তো এখানে উদ্দীপক উল্লেখিত একক সূত্রের বংশগত উপাদান হচ্ছে আরএনএ। আরএনএ পূর্ণবয়স্ক রাইবোনিউক্লিক অ্যাসিড, এর নিচে আরএনএর গঠন ব্যাখ্যা করা হবে। এখন একটি মাত্র পলিনিউক্লিওটাইড চেইন দ্বারা গঠিত। এতে 5 কার্বন বিশিষ্ট রাইবোজ শর্করা, অজৈব ফসফেট, নাইট্রোজেন বেস থাকে। এদের নাইট্রোজেন বেস অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং এর সাথে বিশেষ ক্ষারক হিসেবে থায়ামিনের পরিবর্তে ইউরাসিল থাকে। আরএনএ ভাইরাসের ক্রোমোজোমে স্থায়ী উপাদান হিসেবে আরএনএ পাওয়া যায়। কিছু সংখ্যক ভাইরাসের ক্ষেত্রে, যেমন টিএমভি, তারপরে টোবাকো মোজাইক ভাইরাসের ডিএনএ অনুপস্থিত থাকে। অর্থাৎ যে সমস্ত ভাইরাস ডিএনএ দ্বারা গঠিত নয় তাদের নিউক্লিক অ্যাসিড হিসেবে আরএনএ থাকে। এসব ক্ষেত্রে আরএনএ এই বংশগতির বস্তু হিসেবে কাজ করে। পরের প্রশ্নটি হচ্ছে খ নম্বর। জিনতত্ত্ব ও বংশগতি লব্ধ জ্ঞান কিভাবে জীবকুলে পরিবর্তন আনতে পারে, উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। এটার উত্তর হচ্ছে এখান থেকে দেখো, বংশ পরস্পরের বংশগত বৈশিষ্ট্যগুলো কেন কিভাবে স্থানান্তরিত বা বাহিত হচ্ছে তা উদ্ঘাটন করাই মূলত জিনতত্ত্ব এবং বংশগতিবিদ্যার কাজ। জিনতত্ত্ব ও বংশগতিবিদ্যা বর্তমানে জীববিজ্ঞানের সবচেয়ে কার্যকর ও আধুনিক হাতিয়ার হিসেবে কাজ করছে। এ থেকে প্রাপ্ত জ্ঞান যেভাবে বদলে দিচ্ছে জীবকুলকে তা নিচে আলোচনা করা হলো। যেমন দেখো, জিনতত্ত্ব উদ্ঘাটন মানে আবিষ্কার করেছে এবং করছে জিনের সকল রহস্য। একটা জীবের বৈশিষ্ট্যের জন্য দায়ী জিনগুলোকে শনাক্ত করার মাধ্যমে পরিবর্তন করা যাচ্ছে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের। ফলে জীবকুলে এখন পরিবর্তন আনা যাচ্ছে খুব সহজেই। বংশগতিবিদ্যা নিয়ে গবেষণার মাধ্যমে পূর্বপুরুষদের সাথে সম্পৃক্ততা নিরূপণ করা যাচ্ছে। ফলে খুব সহজেই তৈরি করা যাচ্ছে ফ্যামিলি ট্রি বা বংশলতিকা। এছাড়াও জিনবাহিত রোগ যেগুলো এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে বাহিত হচ্ছে, সেই রোগের জন্য দায়ী জিনগুলো থেকে দমন এবং অপসারণ করার মাধ্যমে রোগ প্রতিরোধ করা সম্ভব হচ্ছে। প্রতিনিয়ত এসব গবেষণালব্ধ প্রাপ্ত জ্ঞান ব্যবহার করে তৈরি করা হচ্ছে বিভিন্ন প্রকার ঔষধ। কৃষিক্ষেত্রে জিনতত্ত্ব লব্ধ জ্ঞান ব্যবহার করে নতুন নতুন জাত উদ্ভাবন, তারপরে প্রচার, ফসলের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা সম্ভব হচ্ছে। পরিবেশ দূষণ বিভিন্ন ব্যাকটেরিয়ার মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাচ্ছে, যার সুফল জীবকুলে প্রত্যক্ষভাবে ভোগ করছে। প্রাণীকুলে উন্নত জাতের মধ্যে সংকরায়ন ঘটানো, গরু বা ছাগলের দুগ্ধের গুণগত মান উন্নয়ন সম্ভব হচ্ছে জিনতত্ত্ব গবেষণার প্রাপ্ত ফলাফল। উপরোক্ত এই পরিবর্তন সহ আরো অসংখ্য পরিবর্তন সাধিত হয়েছে ইতিমধ্যে জীবকুলে কি করছে, বংশগতিবিদ্যা ও জিনতত্ত্বলব্ধ জ্ঞান ব্যবহার করার মাধ্যমে। এরপরে 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন বলছে, একটি রেল লাইনে 200 মিটার দৈর্ঘ্যের লোহার পাত ব্যবহৃত হয়েছে। প্রতি পাতের মধ্যে 4 সেন্টিমিটার ফাঁকা রাখা হয়েছে। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 10 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেল। লোহার দৈর্ঘ্য প্রসারণ এত। 5 নম্বর প্রশ্ন। লোহার পাতের দৈর্ঘ্য প্রসারণ নির্ণয় করো। লোহার পাতের দৈর্ঘ্য প্রসারণ মানে এই যে ডেল্টা এল, মানে দুটোর মধ্যে পার্থক্য। দৃশ্যপটের তথ্য অনুসারে আমরা পাই লোহার পাতের আদি দৈর্ঘ্য হচ্ছে L1 200 মিটার। তাপমাত্রা বৃদ্ধি কতটুকু, 10 ডিগ্রি সেলসিয়াস। তো সেলসিয়াসে যা হবে কেলভিন স্কেলও তাই হবে। L2 এর মান, L2 মাইনাস L1 এর মান বের করতে হবে। দৈর্ঘ্য প্রসারণ সহ আলফার মান দেওয়া আছে। এখন আমরা জানি ডেল্টা এল সমান L1 আলফা L1 ডেল্টা টি। এখন আলফার মান বসালাম
এখানে L1 এর মান বসালাম, ডেল্টা টি এর মান বসালাম, এই সবগুলোকে গুণ করে দিলাম, 0.23 হলো। লোহার দৈর্ঘ্য প্রসারণ হবে এত মিটার। তারপরে খ নম্বর প্রশ্ন, যে তাপমাত্রা 15 ডিগ্রি বেড়ে গেলে, সেলসিয়াস বেড়ে গেলে রেল লাইনটির উপর কি প্রভাব পড়বে ব্যাখ্যা করতে হবে। এখন এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, L2 এর মান বের করতে, ডেল্টা L এর মান এই ক্ষেত্রে বের করতে হবে। ডেল্টা L সমান কত? ডেল্টা L সমান এতটুকু লেখার দরকার নেই, জাস্ট এখান থেকে লিখবা L2 L1, আর এইটুকু একটু লিখে দিবা, কি দিয়ে দিবা, L2 L1 সমান হচ্ছে আলফা L1 T2 T1। আলফার মান বসালাম, L1 এর বসালাম, T2 T1 এর মান 15, সবগুলো গুণ করে দিলাম, তাহলে কত? 0.0345 মিটার। তাহলে এখানে এগুলোকে যদি সেলসিয়াসে কনভার্ট, সেন্টিমিটারে নিতে চাই, 100 দ্বারা গুণ করে 3.45 নিলাম। এখন ওই রেল, দুটি রেলের মধ্যবর্তী ফাঁকা আছে কত? 4 সেন্টিমিটার। সুতরাং রেল লাইনের প্রসারণের জন্য অনুকূল বা উপযোগী যে ফাঁকা স্থাপনের প্রয়োজন তা থাকায় ট্রেন লাইনটিতে নিরাপদ ট্রেন চলতে পারবে, কোনো দুর্ঘটনা ঘটবে না। এটা হচ্ছে এটার উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা 2025 সালে নবম এবং দশম শ্রেণীতে উত্তীর্ণ হবা, তোমাদের বিজ্ঞান বিভাগের জন্য মাত্র মাসিক 550 টাকা, মানে প্রতি মাসে 550 টাকা দেওয়ার মাধ্যমে 5টি সাবজেক্ট পড়ার সুযোগ পাবা। বিষয়গুলো হচ্ছে পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, সাধারণ গণিত, উচ্চতর গণিত। ওকে, ভর্তি হওয়ার জন্য আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে হবে। বিস্তারিতভাবে জানার জন্য এই নাম্বারে যোগাযোগ করতে হবে। আর আমাদের সপ্তাহে 7 দিনই ক্লাস নেওয়া হবে, প্রতিদিন 2টা করে ক্লাস নেওয়া হবে, প্রতিদিন তোমাদের এমসিকিউ পরীক্ষা থাকবে, এবং সপ্তাহে একদিন তোমাদের মডেল কোশ্চেন পরীক্ষা নেওয়া হবে। আর যারা আর্টস এবং কমার্সে পড়তে চাও, তাদের জন্য 2টা সাবজেক্ট মাসিক 220 টাকার বিনিময়ে পড়ানো হবে, গণিত এবং সাধারণ বিজ্ঞান। তো এখানে ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আর যদি কেউ আমাদের অফলাইন কোর্সে ভর্তি হতে চাও, অফলাইন আমাদের সরাসরি আমাদের কোচিং সেন্টারে এসে যদি কেউ ভর্তি হতে চাও, তাহলে আমাদের কোচিং সেন্টার হচ্ছে ম70, পশ্চিম মেরুলবাড্ডা, ঢাকা 1212। তোমরা যারা রামপুরা, তারপরে বাড্ডা, বনানী, বনশ্রী, ডিআইটি প্রজেক্ট, তারপরে মালিবাগ, এই পাশে বসুন্ধরা, এই এলাকায় যারা বসবাস করো, এখানে আমাদের সরাসরি এখানে চলে আসতে পারো। এখানে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। এসএসসি, এইচএসসি স্পেশাল ব্যাচ রয়েছে। ষষ্ঠ থেকে অষ্টম বাংলা, ইংরেজি, গণিত এবং বিজ্ঞান পড়ানো হয়। নবম থেকে দশম বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগে পড়াশোনা করা হয়, এবং এইচএসসি বিভাগে বিজ্ঞান বিভাগকে পড়ানো হয়। ঠিক আছে, ওকে। তো তোমরা চাইলে আমাদের এই ব্যাচে গুলোতে ভর্তি হয়ে যেতে পারো। এখানে অফলাইনে যে টাকার পরিমাণটা বেশি, অনলাইনে টাকার পরিমাণটা কম। তো আজকের ক্লাসটা তোমার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।